খেয়াল করো, তাহলে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়তে এর আগে কোনো একটা লেকচারে নিশ্চয় পড়েছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি, পড়েছিল? সেটা ছিল উপর থেকে ফ্রি যদি একটা বস্তু নিচের দিকে পড়ে তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন স্থির থাকে তখন তার কি গতিশক্তি শূন্য আর বিভব শক্তি সর্বোচ্চ। আল্লাহ, এরকম যদি একটা উচ্চতা হয় তাহলে এটা ভূমি। আচ্ছা, এখানেও নাও পড়তে পারে, ওর কপাল ভালো তাই ও আসে নাই। এরকম একটা বস্তু যদি এইচ পরিমাণ উচ্চতায় থাকে, এইচ উচ্চতায় থাকা মানে ভূমি থেকে তাকে এইচ পরিমাণ সরণ ঘটিয়ে নিয়ে গেছে, তাই তো? বস্তুর ভর যদি এম হয় তাহলে এখানে তার যে শক্তির পরিমাণ বি সেটা হবে এম জে এইচ। এটাই আসলে তার ভিতরে শক্তি হিসেবে যে সঞ্চিত আছে, এটা কিন্তু আমরা ভূমি থেকে নিয়ে যেতে টোটাল যে কাজ করা লেগেছে সে কাজটাই তার ভিতরে কি হিসেবে আছে? শক্তি হিসেবে। এবং অলরেডি মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ এটা তোমাদের দেখিয়েছি বেশ কয়েকবার। আরেকবার জাস্ট এখানে দেখো যে ওই বস্তুটি যখন ভূমিতে ছিল তখন তুমি ভূমির সাপেক্ষে তুমি যদি বলো ভূমিতে ছিল তখন এ লেভেলে তার ভর কেন্দ্র ছিল, তাই না গো? এ লেভেলে ছিল তো। আর এখন ধরে নাও এ লেভেলে গিয়েছে, তাহলে এখান থেকে কোথায় গেল? এখানে। বুঝো, আমাদের যে কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম যে বস্তুর ভর যদি এম হয়ে থাকে তাহলে নিচের দিকে কত বলে যেন টান দেয়? এমজি। বহুবার এটা বলছি। তাহলে উপরের দিকে নিয়ে যেতে মিনিমাম কত বল লাগবে? তাহলে মিনিমাম যে উপরের দিকে সরাতে বল লাগবে সেটা কত? এমজি, নাকি বলো? তাহলে এই এমজি বল আর সরণ ঘটলো ধরে নাও ভর কেন্দ্রের এইখান থেকে এখান পর্যন্ত এইচ, তাহলে টোটাল কৃত কাজ হবে প্রযুক্ত বল আর সরণ। তো প্রযুক্ত বল হলো এমজি আর সরণ হলো এইচ। আর বল এবং সরণের মধ্যেকার কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। যেদিকে বল দিয়েছি সেদিকেই গিয়েছে, তাহলে cos 0 ডিগ্রি মান কত? 1। ওটা আর বসালাম না, তাহলে এফ এক্স cos থিটা, নাকি বলো? তো ওইখানে সরণটা অনুভূমিক বরাবর এস বাই এক্স লিখি, উলম্ব বরাবর সরণকে কি দ্বারা লিখলাম? এইচ। ঠিক আছে, উলম্ব বরাবর লিখলাম। ব্যাস, এই এমজিএইচ পরিমাণ কাজ করি সেটাই তার ভিতরে কি হিসেবে থাকে? শক্তি। অবস্থানের পরিবর্তনের সঙ্গে কোন শক্তি রিলেটেড? বিভব শক্তি। হ্যাঁ, অবস্থানের পরিবর্তনের সঙ্গে রিলেটেড। আর বেগের সঙ্গে রিলেটেড। বেগ যত বাড়বে গতিশক্তি তত বেশি, বুঝছো তো? গতিশক্তি তত। বেগ যদি শূন্য হয় গতিশক্তি শূন্য। তো তখন কনসেপ্টটা ছিল যে এইখানে নিয়ে গিয়ে যদি কোথাও আটকে রাখো, একটা খুঁটির শীর্ষে ধরে নাও বস্তুটা রেখেছো, তাহলে তার উচ্চতা রয়েছে, ভূমি থেকে একটা অবস্থানের পার্থক্য রয়েছে, বিধায় তার ভিতরে একটা বিভব শক্তি আছে। কিন্তু সেই যদি স্থির থাকে তাহলে তার গতিশক্তি কত? ওটারে যদি পড়তে দাও, মানে ফ্রিলি যখন মুভ করবে, তখন তুমি যদি বলো 50% উচ্চতায় এসছে, তাহলে অর্ধেক উচ্চতায় যখন আসবে তখন এবার বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। তুমি এখন মনে করছো যে অর্ধেকে আসলে শুধু থাকবে? না রে ভাই, এখান থেকে যখনই মুভ করা শুরু করবে, মুভ করলে তার ভিতরে কি থাকবে? গতিশক্তি। এখন যতটুকু গতিশক্তি তার ভিতরে থাকবে, মনে রাখবা ঠিক ততটুকু বিভব শক্তি কমে এসছে। তার মানে বিভব শক্তিটা ট্রান্সফার হয়ে কিসের যাবে? গতিশক্তিতে। এবং তার বেগ কিন্তু ধীরে ধীরে বাড়বে। কি কারণে বেগটা বাড়বে? বস্তু উপর থেকে নিচে নামলে বেগ বাড়বে কেন? এটা আলাদা ব্যাপার, নাকি বলো? এটাও তো পড়ানো হয়েছিল পড়ন্ত বস্তুর সূত্রাবলীতে। হ্যাঁ, অভিকর্ষ বল বৃদ্ধি পায়, বুঝছো তো? যত কাছে আসবে অভিকর্ষ বল তত বৃদ্ধি পাবে। বল যদি বাড়ে তাহলে তার ত্বরণ বাড়বে। আমরা শিখে নি নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বল এফ সমান কি? তো অভিকর্ষ বল দেখো, পৃথিবীর যত কাছে আসবে অভিকর্ষ বল তত বৃদ্ধি পেলে তার ত্বরণ তত। ত্বরণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার বেগ বৃদ্ধি পাওয়া, বুঝলে তো? বেগ বৃদ্ধি পাওয়া মানে কোন শক্তি বৃদ্ধি পাওয়া? আর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে যখন এদিকে, ঠিক তখন আবার যে ঘটনাটা ঘটছে, তার উচ্চতা কমে আসার কারণে উচ্চতার উপর নির্ভরশীল যে শক্তিটা সেটা কি ছিল? বিভব শক্তি। সেটা কম হচ্ছে, বুঝছো? তাহলে বিভব শক্তি হ্রাস পাবে। ফাইনালি দেখো এই জায়গাতে তুমি যদি দুইটা জাস্ট স্টেপ চিন্তা করো যে মিডিলে, তাহলে মিডিলে এবার বিভব শক্তি কতটুকু হবে? উচ্চতাটা এইখানে কত হয়ে গেছে? হাফ। তাহলে ওই উচ্চতা অর্ধেক হয়ে গেলে জাস্ট এই বিভব শক্তিও কি অর্ধেক।
আর তখন ওই বাকি অর্ধেক যে বিভব শক্তি কমে গেল সেটা কিসে পরিণত হবে? ঠিক আছে, তার মানে এই পজিশনে তুমি যদি বলো যে বিভব শক্তি কত, বিভব শক্তি mgh/2, গতিশক্তি কত, গতিশক্তি ইজ অলসো mgh/2, বুঝলে তো? যে অর্ধেক কমে গেছে ওই অর্ধেক কিসে পরিণত হয়েছে? পরিমাণগতভাবে এটা, হ্যাঁ, সমীকরণ আলাদা হতে পারে কিন্তু পরিমাণগতভাবে এটা, এটুকু বুঝলেন? হ্যাঁ, আর এইখানে যখন চলে আসবে তখন কি হবে? তাহলে এখানে চলে আসার কারণে উচ্চতা শূন্য, উচ্চতা যদি শূন্য হয়ে যায় তাহলে বিভব শক্তি শূন্য, বাট এটা ম্যাক্সিমাম বেগ নিয়ে ধাক্কা মারবে, তাহলে ওই বেগের হিসাব নিকাশ করলে দেখা গেলো যে গতিশক্তি হয়ে যাবে ওই mgh এর সমান, এটা তো দেখেছিলাম। এবার আমরা সেটা আনত তলে দেখবো এবং আনত তলে কাজ করতে দেয়। হ্যাঁ, এটা তো এসএসসির কনসেপ্ট, এটা নিশ্চয় এখন দিবে না। এইচএসসিতে কি দিবে? আনত তল, যে তুমি আরেকটু আঁকা মাখা পারো কিনা, বুঝলে তো? বড় হয়েছো না? হ্যাঁ, নাকি ক্লাস 3 যোগ আর এখনকার যোগ একই রকম? এখনকার ভেক্টর যোগ একটু ভিন্ন। তাহলে আমরা একটা আনত তল আঁকি। আনত তল, ধর নাও সে আনত তল সবুজ একটা মাঠে আঁকলাম, এরকম একটা আনত তল। হ্যাঁ, তোমরা সোজা করে আঁকবা। ওকে, এটা হচ্ছে আনত তল। কোনটা আনত তল? এটা, এটা কোনটা? এটা। তাহলে ভূমির সঙ্গে একটা কোণ করে ধরে নাও, এই কাত হয়ে নত হয়ে যে তলটা আছে সেটার নামই হলো, আমরা একটু পয়েন্টগুলোকে ডিফাইন করি। ধরো দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। ওকে, সি যেখানে ইচ্ছা লিখতে পারো সি। একটি বস্তুর ক্ষেত্রে যদি এরকম চিন্তা করো, আচ্ছা এই কোণটা ধরে নি থিওরিটিক্যালি থিটা, 30 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো মান হতে পারে, থিটা ধরলাম। এই আনত তল বরাবর ধরে নাও কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামছে। আমরা কিছু হিসাব নিকাশের সুবিধার জন্য ধরে নিলাম বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এটা এইচ, কত বললাম? এইচ, এটা হচ্ছে এইচ। ওকে, এখানে কয়েকটা বিষয় মনে রাখবা। ভূমির সঙ্গে যখন কোণটা হবে এই আনত তলে, তখন এই কোণকে আমরা বলি উন্নতি কোণ। যদি এখানে কোণটা দিত তাহলে তাকে বলতাম অবনতি কোণ, মনে থাকবে? আচ্ছা, এইখানে একটা ছোট্ট বস্তু দিই, ছোট্ট দাও আর বড়ই দাও, আর যত বড় ইচ্ছা তোমার মনের মতো দিও। বস্তু ব্লক সাইজের দিলাম, মানে আয়তকার বা ঘনাকার। কেউ যদি খুবই সুন্দর সূক্ষ্ম ফিজিক্স বুঝে তাহলে ও দেখবা খুব সহজে এখানে গোলাকার বস্তু আঁকাবে না। যারা গোলাকার বস্তু আঁকায় তারা ওইখানে একটা প্যাঁচ কম বুঝে। তা আমি তোমারে ওই প্যাঁচটা ভেঙে দিই। গোলাকার বস্তু যদি দিয়ে ফেলো, ধর না ফুটবলের মতো, তাহলে একটা ঝামেলা কি, যে ওই বস্তু যখন নামবে তখন কিন্তু পিছলিয়ে নামবে না, কিভাবে নামবে? গড়িয়ে নামবে। যখনই গড়িয়ে নামবে তখন তার দুটো শক্তি এবার হিসাব করতে হবে, দুটা শক্তি, গতিশক্তি দুই রকম হয়ে যাবে। এক হলো সেটা তো গড়িয়ে নামলেও সোজা নামছে, তাহলে এর জন্য গতিশক্তি হিসাব করতে হবে রৈখিক। আবার যখন গড়াবে তখন তার জন্য গতিশক্তি হিসাব করতে হবে কৌণিক, তাহলে দুই রকমের গতিশক্তি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে আবার বিভব শক্তি। আর যদি এই ব্লক টাইপের বস্তু হয় তাহলে ওয়ানলি এটা কি করে নামবে? স্লাইড করে। ঠিক আছে, তাহলে স্লাইড করে নামলে শুধুই রৈখিক গতিশক্তি। হ্যাঁ, শুধুই রৈখিক গতিশক্তি। ওকে, এটুকু তাহলে খেয়াল রাখবা। এখন আমার যেটা তোমাকে বলার বিষয়, আচ্ছা আমরা কিছু জিনিস একটু স্পষ্ট করে লিখে নিই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আনত তল এসি ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ করে। থিটা ডিগ্রি কোণ করে রয়েছে। হ্যাঁ,
এরপরে লাস্ট যখন এই থিওরি প্রতিপাদন করা হয়ে যাবে, আমরা যখন শিখে যাব, তখন না হয় এখানে কোণ হলে কত হবে সেটা শিখে নেব। হ্যাঁ, ওকে। তাহলে প্রথম তথ্য হলো আনত তল এসি ভূমির সাথে কত কোণ করে আছে? থিটা কোণ করে। আমরা চাইলে এই আনত তলের সঙ্গে রিলেট করে এবার এই লম্বের যে দৈর্ঘ্যটা সেটাকে মাঝে মাঝে কাজে লাগাতে হবে। আমরা বলতে পারি লম্ব দৈর্ঘ্য বিসি ইজ ইকুয়াল টু এইচ। বিসি ইজ ইকুয়াল টু কত ধরলাম? এইচ। ভালো কথা। তোমাদের জানার ব্যাপার বলি যে এই কোণটাকে আমরা সাধারণত ভূমির সঙ্গে কোণ হইলে একবারে উন্নতি কোণ বলে দিতে পারে। কি কোণ? উন্নতি কোণ। এটা হলো ইনক্লাইন্ড অ্যাঙ্গেল। আর এখানে যখন কোণ বলবে তখন এটা হবে অবনতি কোণ। তাহলে এটা মনে রাখবে সবসময়ের জন্য যে ভূমির সাথে কোণকে, ভূমির সাথে আনত তলের কোণ, তলের কোণ, এটারে আমরা বলি উন্নতি কোণ। ওকে, ইংরেজিতে বলি ইনক্লাইন অ্যাঙ্গেল। তাহলে এটা যদি লম্বের সাথে হতো, জি স্যার, লম্বের সাথে আনত তলের কোণ কি কোণ? অবনতি। উন্নতি আর অবনতি তো বুঝো। ওকে, ইংরেজিতে বলবো ডিক্লাইন্ড। যাই হোক, এত কিছু দরকার পড়বে না। হ্যাঁ, ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তখন না হয় রাস্তার গঠন, বিল্ডিং এর গঠন, এগুলো নিয়ে অনেক চিন্তা করবা। হ্যাঁ, নাও কাম টু দ্য পয়েন্ট, যেটা বলতে চাচ্ছিলাম সেদিকে যাই। বস্তুটি এখন জাস্ট ধরে নাও এইচ উচ্চতায় রয়েছে, তার ভরকেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায়? এইচ উচ্চতায়। তাহলে সি বিন্দুতে তার মোট শক্তি হিসাব করব। সি বিন্দুতে মোট শক্তি। তো সি বিন্দুতে যখন স্থির থাকবে তখন তার গতিশক্তি কত? বাই নেম জিজ্ঞেস করি। হ্যাঁ, সি বিন্দুতে বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার মোট শক্তি কত হবে বলো? বিভব শক্তি কত হবে? যদি বস্তুর ভর ধরে নিলাম এম, তাহলে এখন বিভব শক্তি কত হবে? তাহলে এইচ উচ্চতায় রয়েছে ভূমি থেকে, কেমন? তাহলে হবে mg। তাহলে আমি ডিরেক্ট লিখে দিলাম, হ্যাঁ, সি বিন্দুতে মোট শক্তি। এটা যদি কেউ কম বোঝে তাহলে পরে খুব কষ্ট হয়ে যাবে যে আমার মোট শক্তি। এখানে শুধু বিভব শক্তি আছে, গতিশক্তি শূন্য। তাহলে mgh প্লাস গতিশক্তি কত? 0। দ্যাট মিনস কত? mgh। ওকে, ডান। এবার যদি চিন্তা করো যে সি থেকে বস্তুটি এবার নামা শুরু করেছে, স্লাইড করতে করতে এই জায়গাতে আসলো, ধরো এখানে আসলো। হ্যাঁ, এখানে যখন এসছে তখন এরকম ভাবে দেখায়। ওকে, ওই বস্তুটি এই জায়গাতে এসছে। এখন ধরে নাও আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে এই সি থেকে এখানে আসলো, এই বিন্দুটাকে আমি বললাম ডি। কি বিন্দু বললাম? ডি বিন্দু। তাহলে এই সি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা নেমেছে সেই দূরত্বকে যদি আমি বলি এক্স, কত বললাম? লিখে দাও, এক্স। এক্স দূরত্ব নেমেছে। এবার এখানে তার বিভব শক্তি এবং গতিশক্তি দুটোই থাকার কথা, কারণ সেটা এবার মুভিং অবস্থায় আছে, নাকি বলো? মনে করো না যে আমি এখানে একে দিয়েছি তার মানে এখানে থেমে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা চলমান অবস্থায় যদি এইরকম একটা পজিশনে আমরা এবার তার কি মাপবো? বিভব শক্তি আর গতিশক্তি, এবং তার টোটাল যোগফলটা কত হয় সেটা দেখব।
যদি ওই mg h এর সমানই হয় থিওরিটিক্যালি, তাহলে বুঝবো শক্তিটা সংরক্ষণশীল আছে, হ্যাঁ, কমে নাই বাড়ে নাই। আচ্ছা, এখন এইখানে তাহলে গতিশক্তিও মাপতে হবে আমার। আগে বিভব শক্তিটা মাপি। চিন্তা করো যে এই বিভব শক্তি মাপার জন্য তাহলে এবার কি দরকার আমার, ওর এম ঠিক আছে, ভর ঠিক আছে, জি আছে, উচ্চতা চেঞ্জ হয়েছে, সেই উচ্চতা বের করতে পারবো না? কতটুকু উচ্চতা বলো ভূমি থেকে, এবার এদিক থেকে মাপবা, মানে এখানে তো ভূমি থেকে মেপেছিল এটুকু এইচ, এবার কি এদিক থেকে মাপবা ওই পজিশন থেকেই না, অলওয়েজ ভূমি সমতল থেকে ওটা কত উচ্চতায় সেটা মাপবা। হ্যাঁ, তাহলে এই ডি থেকে ধরে নাও যদি আমি চিন্তা করি এটা তার ভর কেন্দ্র, এই ভূমি থেকে সেই ভর কেন্দ্রটা কত উচ্চতায়। ওকে, এই উচ্চতা মাপার জন্য তুমি আমি চাইলে এ লেভেলে একটা লম্বর যদি টেনে দিই বা প্যারালাল বাহু টেনে দিলাম এই ভূমির, তাহলে খেয়াল করো যে এই উচ্চতাটুকু যদি বাদ দিয়ে দিই এইচ থেকে, তাহলে বাকি যে উচ্চতাটুকু আছে সেটুকু নিশ্চয় এটা, তাই না? তাহলে সেটাই হয়ে যাবে এমজির সঙ্গে গুণ বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে আমরা লিখে দিই ডি বিন্দুতে বিভব শক্তি, ডি বিন্দুতে বিভব শক্তি, ভালো কথা যে এমজি তো থাকছেই, এখন আমার দরকার শুধু কি গো, উচ্চতা। তোমাকে একটা ছোট্ট বিষয় শুধু ভাবনার জন্য বলি যে কোণ যদি এখানে থিটা হয় তাহলে এখানকার কোণ কত হবে, এই কোণটাও নিশ্চয় থিটা। এই ব্যাপারে সন্দেহ আছে? এটা তো একটাই বাহু আর এই লম্ব আর এটা হলো লম্ব, তার মানে এখানকার কোণটা কি কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে না? এটা হলো তাহলে সিমিলার অ্যাঙ্গেল। আমার কথা হলো যে এই অনুরূপ কোণের ভিত্তিতে এবার তুমি চিন্তা করো অতিভুজের দৈর্ঘ্য যদি x হয়, এটা অতিভুজ বরাবর আছে না, অতিভুজের দৈর্ঘ্য x আর এই কোণটা যদি থিটা হয়, আমার দরকার পড়বে এই বাহুটুকু, নাকি বলো? আমি যদি বলি যে ডি থেকে এদিকের এই বাহুতে এখানে একটা লম্ব টেনেছি এবং তার নাম যদি দিয়ে দিই যে ডিই, ভালো করে বুঝো, আর ডিই না দিয়ে ধন্য তুমি আবার ওই ওখানকার এনার্জির সঙ্গে মিলিয়ে ফেলতে পারো, এটা ধরো ডিএম লিখলাম, কোনো অসুবিধা আছে স্যার? তাহলে পরে আমার দরকার হলো এই সি পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এম পয়েন্ট, এটার দূরত্ব কত, সি থেকে কোথায়, এম, বলো এই দূরত্বটুকু তাহলে কত হবে? এটা তাহলে এই ছোট্ট যে ত্রিভুজটা দেখছো তার এটা কি লম্ব না, তাহলে কত হবে সাইন থিটা এক্স। যারাকে ওই ভেক্টর অধ্যায়ের উপাংশ বিভাজন পড়িয়েছি তারাকে বলেছিলাম যে মনে রাখবা অতিভুজ বরাবর যদি ভেক্টরটা হয় এফ, তাহলে ভূমির দিকটা হবে এফ কস থিটা, উলম্বর দিকটা হবে, নাকি বলো? এখন অতিভুজ বরাবর আছে এক্স, তাহলে উলম্ব দিক বরাবর হবে, নাকি সন্দেহ আছে? আরে ভাই এই লম্ব আর অতিভুজের মধ্যে আমার সম্পর্ক স্থাপন করতে হবে, নাকি বলো? কারণ অতিভুজের মান জানা আছে, লম্বের জানা নাই, তাহলে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করব? অতিভুজ আর লম্ব, অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক নিশ্চয় সাইন, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি লম্ব ভাগ, তাহলে লম্ব সিএম ভাগ কত হবে, অতিভুজ এক্স, অতএব লম্ব সিএম ইজ ইকুয়াল টু কত হবে, এক্স সাইন থিটা। এনিথিং রং? তাহলে অবশ্যই এই উচ্চতাটুকু হচ্ছে এক্স সাইন থিটা, বাট আমার এখন দরকার যে ও ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে ভূমি থেকে যে উচ্চতায় আছে সেটা হলো এইচ মাইনাস সিএম, নাকি বলো? আরে ভাই এর টোটাল উচ্চতাটুকু কত, টোটাল উচ্চতা কত, এইচ, তার মধ্যে এখন এ লেভেলে আছে, তাহলে এটুকু এইচ মাইনাস সিএম, কোনো সন্দেহ আছে? তাহলে আমরা লিখে দিলাম এটুকু হলো এইচ মাইনাস এইচ সিএম। ওকে, এই উচ্চতাটুকু কতটুকু, এইচ মাইনাস সিএম। এখন সিএম সমান কত পাইলাম, এক্স সাইন থিটা, তাহলে পরে অবশ্যই এই উচ্চতাটা হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা। একবারই লিখেছি, বুঝে বুঝে লিখেছি, বলো ঠিক আছে কিনা? তারপরেও কারো যদি মনে হয় যে আরো একবার বললে ভালো হবে কিনা, বলবো, বলো, বুঝেছ? হ্যাঁ, যদি কখনো এরকম মনে হয় তাহলে অবশ্যই বলবো। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আরো একবার বললে ভালো হবে তাহলে আমি বলবো, তোমার যদি মনে হয় তোমার মতো করে চললে ভালো হবে তাহলে আমি চলবো।
বুঝতে পেরেছ? হ্যাঁ। তারপরেও দিন শেষে সকালবেলায় কিছু লোকে বলবে তাহিরি হুজুর ভালো না। তোরা মনে হয় তাহিরি হুজুরের এটা শুনুনি না, এটা খুব চলতো, এখনো চলে। আচ্ছা, ডি বিন্দুতে বিভব শক্তি পাইলে তো, এবার আমার ডি বিন্দুতে গতিশক্তি জানতে হবে। ডি বিন্দুতে গতিশক্তির জন্য তাহলে সি থেকে ডি পর্যন্ত আসতে গিয়ে তার বেগের মান জানা লাগবে। আরে ভাই, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তা আমি যদি ধরি ডি বিন্দুতে বস্তুটি v1 বেগ অর্জন করে, v1 বেগ অর্জন করে। ডি বিন্দুতে বস্তুটি কত বেগ অর্জন করে? v1। তাহলে ডি বিন্দুতে তার গতিশক্তি কত হবে? হাফ এম v1 এর স্কয়ার, তাই তো, হাফ এম v1 এর স্কয়ার। এখন ওই গতিশক্তি বের করার জন্য তাহলে v1 সমান সমান কত হতে পারে সেটা একটু দেখি। এইখানে দেখো আদি বেগ ছিল 0, স্থির ছিল, আর এখানকার বেগটা কত ধরলাম? v1 লিখে দিয়েছি, তাই এখানে আর গ্যাঞ্জাম না করি। হ্যাঁ, ধরলাম v1। তাহলে এই v1 স্কয়ার ইজ ইকুয়াল টু ধরো আদি বেগের ইউ স্কয়ার প্লাস 2। দেখো যখন ফ্রিলি মুভ করে তখন আমরা কিন্তু তার অভিকর্ষ ত্বরণের পরিমাণটাই তার ত্বরণ, উপর থেকে ফ্রি মুভ করছে নিচে, তাহলে তার ত্বরণ কত? জি। কিন্তু এখন কি ফ্রি মুভ করছে? এখন একটা তলে মুভ করছে, নাকি বলো? তো সে যে তলে মুভ করছে, তাহলে সে তলে মুভ করছে সেটাকে বলবো আমরা, ধরো ওই ত্বরণটাকে বললাম কত? এ। আর কতটুকু নেমেছে এখান থেকে এখান পর্যন্ত? এক্স। ভালো কথা। এখন তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, এই আনত তল বরাবর বস্তু নামার ক্ষেত্রে এটা বহুবার দেখিয়েছি, যদি এটা কারো জানা না থাকে তাহলে তার আগের লেকচার আমার হচ্ছে অনেক রেকর্ড আছে, ওগুলো ফলো করবা। তোমাকে আর ওইটা এখানে প্যাঁচ লাগাবো না আমি। এরকম আনত তলে, ঠিক এই যে আনত তলে নামছে, এই আনত তলে যখন আমরা দেখেছিলাম, যদি এম ভরের বস্তু ধরে নাও এখানে থাকে, এম ভরের বস্তু এখানে আছে, হ্যাঁ, তাহলে সেই এম ভরের বস্তু যেরকমই কাত হওয়া তলে থাকুক, তার ওজন কিন্তু ক্রিয়া করবে সোজা একদম কার উপর? মানে একদম লম্ব কার উপর? ভূমির উপর। কারণ বস্তুকে সবসময় ওজন বল যেটা ক্রিয়া করে আমার উপর, তোমার উপর, বিল্ডিংয়ের উপর, আর কোনো কিছুর উপর, আপেলের উপর, যাই বলো, সেটা একদম কোন বরাবর? পৃথিবীর কেন্দ্র বরাবর। পৃথিবীর, তার মানে পৃথিবীর কেন্দ্রে যদি ঢুকাইতে চাই, চিন্তা করো পৃথিবীর কেন্দ্রে, এখানকার একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিতে চাচ্ছে, তাহলে বলে নিশ্চয়ই এটা ভূমির ওপর কি দাঁড়াবে? লম্ব। তার ওজনটা ভূমির ওপর হবে। এই জায়গার একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিতে যাচ্ছে, তাহলে এটা ভূমির ওপর কি দাঁড়াবে? লম্ব। বুঝতে পেরেছো তো? তাহলে ওজন অলওয়েজ ভূপৃষ্ঠের উপর। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে ভূপৃষ্ঠের উপর যখন লম্ব, এখানকার কোণ থিটা হইলে আমরা বলেছিলাম এই ওজনকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, তাহলে এই বরাবর একটা কোণ হবে, সেই কোণটাও কিন্তু হবে থিটা। আর থিটা কোণের সাপেক্ষে যে কোনো ভেক্টরের উপাংশটা কোণ যেদিকে দিয়েছে ওই কোণের দিকে হবে সবসময় কস উপাংশ, ওই কোণ বরাবর হবে কস উপাংশ, যেদিকে কোণ থাক, বুঝছো তো? ওই কোণের সাপেক্ষে ওই দিক বরাবর হবে, যেখানে থাকুক, আকাশের দিকে উঁচু হয়েও যদি থাকে ওই উপাংশটা, তাও সেটা কি? কস। মনে থাকবে তো? মনে কর না ভূমি মানে সবসময় ভূমির দিকে, এটা জ্যামিতিক গঠন। বুঝতে পেরেছো? তাহলে বলো এদিকে কি হবে? mg cos থিটা। আর দ্বিতীয় কথা হলো যে লম্বাংশে বিভাজন মানে আমরা জানি একটা উপাংশ যেদিকে আরেকটা উপাংশ তার সঙ্গে ঠিক লম্ব বরাবর, এজন্যই তো উপাংশ দুটোকে লম্ব উপাংশ বলা হয়। তাহলে cos থিটা যেদিকে, sin থিটাটা হবে তার সঙ্গে লম্ব বরাবর, তাহলে সাইন এদিকে, তাহলে এই দিক বরাবর ধরে নাও mg sin থিটা। এখন ছোট্ট একটা কথা, যে এইটা তল, শক্ত তল যদি হয়, তাহলে ওজনের mg cos থিটা উপাংশকে এই তল একটা প্রতিক্রিয়া বল দিয়ে কিন্তু ব্যালেন্স করে, বলে তলটা ভেঙে যাচ্ছে না। বুঝছো? ঠিক অতটুকু বল দিয়ে ব্যালেন্স করে। আর জিনিসটা যদি ঘর্ষণ মুক্ত একটা তল দাও, তাহলে কত বলে নিচে নামবে? ঠিক করে বলো, কত বলে নামবে? তাহলে এই উপর থেকে নিচের দিকে স্লাইড করে নামবে mg sin থিটা। এটা হলো বল। আরে ভাই,
যদি ফ্রিলি মুভ করতো তাহলে হয়তো শুধু এমজি, কিন্তু এখন একটা আনত তলে বলে কি এমজির পরিমাণটা এবার একটা উপাংশে ভাগ হয়ে গেছে নাকি বলো, সেটা কত? এই সাইন থিটা দেখে ঘাবড়ে যাও না, এটা কিন্তু ওই ওজন বলেরই জাস্ট একটা অংশ, ওজন বলের একটা। এখন আমার কথা হলো যে এই বল নিয়ে যদি নামে তাহলে তুমি কি ত্বরণ বের করতে পারবে? পারবে না। একজন না বলল, হ্যাঁ মাথা দুইভাবে নড়ে, একটা হলো এমনে, এটাকে আমরা বলতে পারি ফিজিক্সের ভাষায় যে এটা হচ্ছে ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল, হরাইজন্টাল, আর আরেকটা এরকম ভার্টিক্যাল, ঠিক আছে। তো আমরা দুটোই পছন্দ করি। তুমি এখন বললা যে না পারবো না, কিন্তু আমার কথা হলো যে পরীক্ষার আগ পর্যন্ত তুমি সমস্ত বিষয়গুলো অনেক ভালো করে পড়াশোনা করে রেডি, এখন তোমার বললাম তুমি সবই পারবা, তো তখন আমার খুব ভালো লাগবে, বুঝতে পেরেছ? না জানা জিনিসকে জানানোর কাজটাই তো আমাদের টিচারদের, নাকি বলো? আপনি বলেন এটা যদি টোটাল বলের মান হয়, আরে বল আর ত্বরণের মধ্যে সম্পর্কের একটা সমীকরণ আমার জানা আছে, এফ সমান কি, এফ সমান, তাহলে এই বল নিয়ে বস্তুটা নামছে, বস্তুর ভর যদি এম হয় তাহলে এটা আলটিমেটলি এখন যে ত্বরণে নামবে সেটা হলো প্রযুক্ত বল, এখন বা মোট যে বল কাজ করছে সেটা এম জি সাইন থিটা সমান সমানই হবে এম এ, বুঝতে পেরেছ? তাহলে এম এম কেটে দিলে এ সমান কত হবে? তাহলে এটা জি সাইন থিটা ত্বরণে নামবে। আনত তলে অলওয়েজ বস্তু কত ত্বরণে নামবে? লিখে নাও, আনত তলে বস্তু অলওয়েজ নামবে জি সাইন থিটা ত্বরণে, যদি ঘর্ষণ মুক্ত হয়, বুঝছো? তাহলে ঘর্ষণ মুক্ত আনত তলে বস্তু অলওয়েজ নামবে কত? জি সাইন থিটা ত্বরণে। বুঝলা? বুঝতে পেরেছো তো? তোমাদের আর একটু ছোট্ট মজা দিয়ে এবং কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে আগাই। হ্যাঁ, ফিজিক্স শেখার সময় সবচেয়ে আনন্দিত থাকবা। হ্যাঁ, ফিজিক্স আসলে একটা মজাদার সাবজেক্ট, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই ভালো করতে চায়, কিন্তু ও সহজ সাবজেক্টগুলোকেই বেশি ভালোবাসে এবং ওগুলো নিয়ে ব্যস্ত থাকে। কঠিনটা যদি কেউ পারে তাহলে সহজটা আরও ইজিলি পারে, নাকি বলো? ঝামেলা বাঁধবে ফিজিক্সের মতো সাবজেক্টে গিয়ে অ্যাডমিশনে এবং একাডেমিকে পরীক্ষাতে। এটা ভালো করে শেখাটা দেখবে কি হাহাকার, আমাদের শহরে হাহাকার নাই, আছে। প্রাইভেট এই ফিজিক্সের জন্য অনেক টাকা খরচ করে। আসেন, এই যে এটা যে এম জি সাইন থিটা বল নিয়ে নামছে, তার মানে ত্বরণের মানটা আলটিমেটলি কত দাঁড়াইলো? এ সমান জি সাইন থিটা। একটা ছোট্ট কথা শুধু বলি, ধরে নাও আমি তুমি কোনো একজন এখানে বসে আছি আর এটা ধরে নাও একটা তক্তা, ওকে? তখন আমরা কিন্তু এ কোণ যেরকম হবে, কোণের মান যদি আরো বড় করো, কি লিখেছি গো, জিন থিটা, কি হবে এটা? জি সাইন, তোমরা কেউ বলছো না, মানে আমি ভুল করতে করতে যদি আমি পাপের সাগরে ডুবেও যাই তা সংশোধনী কেউ দিবা না। আচ্ছা, এতই কল্যাণ চাই। তো দেখো সাইন থিটার কথা যদি বলি, সাইনের মান কোণ যত বড় হয়, সাইন 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান, তাহলে কোণ যত বড় হবে সাইনের মান তত বড়। তো এখানে জি এর মান তো ফিক্সড 9.8, তাহলে কোণটা যত বড় হবে এই ত্বরণও তত বেশি হবে। তাহলে পরে এরকম ভাবে না রেখে তলটাকে যদি আরেকটু এরকম করে দাও তাহলে কোণ আরো বড় হয়ে গেল না? বুঝো, আরেকটু এরকম করে দিলা খাড়া, তাহলে কোণ আরো বড় হয়ে গেল, তাহলে ত্বরণ আরো বেশি হবে। এবং এটা করতে করতে ধরে নাও এরকম করলাম, ত্বরণ আরো বড়। যদি এরকম করে তোমার একজন বন্ধু, তুমি এখানে বসে আছো, সে তুলতে 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 এভাবে খাড়া করে দিল 90 ডিগ্রি, কয় ডিগ্রি করলো? তাহলে তলটা এবার কয় ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে এ সমান কত হবে? তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় রে ভাই, তাহলে এ সমান সমান হয়ে যাবে, মানে এই যে খাড়াভাবে বস্তু আবার পড়ছে, মিলেছে তো? তাহলে বস্তু খাড়াভাবে পড়লো আবার ওই ত্বরণ জি, ওকে না বলো জি, ঠিক আছে, হ্যাঁ বলছে, হয়েছে। তাহলে বলো আনত তলে কত ত্বরণে নামে? জি সাইন থিটা, ওকে। এই একটা জিনিস পড়াইতে গিয়ে অনেক পড়াইতে হয়।
ইউ এর মান 0, কারণ সে প্রাথমিক অবস্থায় কি ছিল, স্থির ছিল, তাই না? তাহলে এটা 0। তারপরে 2, আর এখানে এর মান কত দিব, জি সাইন থিটা, আর এখানে এক্স এর মান এক্স, আলটিমেটলি 2g সাইন থিটা এক্স। পাইছো বি আবিষ্কার। আচ্ছা, এখানকার এই তথ্যগুলো অনেকক্ষণ লিখে রাখছি, তাই না? তুলেছো তো তোমরা? যারা অনলাইনে রেকর্ড ক্লাসটা দেখবে সেও এতক্ষণ তুলবে, আর যদি বিস্কিট খেতে খেতে দেখে তাহলে আর তোলা হলো না। দেখেন, তাহলে ডি বিন্দুতে আমার বেগ বের করার উদ্দেশ্য কি ছিল? কেন? গতিশক্তি নির্ণয় করা। অতএব আমরা লিখতে পারি, অতএব ডি বিন্দুতে গতিশক্তি, ডি বিন্দুতে গতিশক্তি সমান সমান হাফ এম, আর ওই ভিয়নের স্কোয়ারটা কত পেয়েছে আলটিমেটলি, 2g সাইন থিটা ইন্টু এক্স। হাফ অ্যান্ড 2 কেটে যায়, তাহলে থাকলো এম জি, এক্সটারে আগে যদি নিয়ে নিই এক্স ইন্টু কত, সাইন থিটা, হয়েছে এম জি এক্স ইন্টু সাইন থিটা। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি বের করেছিলাম, ডি বিন্দুতে গতিশক্তি। এবার যদি বলো যে দুটোর যোগ করলে কত হবে, তা আমি ছোট্ট একটা কথা বলি, ডি বিন্দুতে এইখানে এইখানে এই জায়গাটাকে যদি একটু প্রলং করে ফেলি, লম্বা করে ফেলি, তাহলে গুণ করে দেবো ব্র্যাকেট তুলে, তাহলে এম জি এইচ, এম জির সঙ্গে এবার গুণ হবে এম জি এক্স সাইন থিটা, নাকি বলো এটা কি আছে মাইনাস, তাহলে এই বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে মাইনাস এম জি এক্স সাইন থিটা আর প্লাস এম জি এক্স সাইন থিটা, তাহলে যোগ বিয়োগ করলে 0, তাহলে এক্সট্রা কতটুকু থাকলো, শুধু এম জি এইচ। বুঝেছো তো? তাহলে এটাকে আমি যোগ করে দেখাবো। অতএব ডি বিন্দুতে মোট শক্তি লিখে দিলাম, বীর বলের মতো বুকে সাহস নিয়ে লিখে দাও। অতএব ডি বিন্দুতে মোট শক্তি এম জি এইচ। তোমরা স্বীকার করলা যে এটা আর এটা যোগ করলে 0 হবে। হয়েছে? তাহলে সি বিন্দুতে আর ডি বিন্দুতে একই পেয়েছ। হাই তুলছে, জীবন অতিষ্ঠ হয়ে গেছে ফিজিক্স পড়তে এসে। ফিজিক্সের মানুষ হওয়ার কারণে ডিপার্টমেন্টের ছোট ভাইদের সঙ্গে তো অনেক এর সঙ্গে ফ্রেন্ডশিপ, আর ওরা যখন এখন স্ট্যাটাসগুলো দেয়, হ্যাঁ, তখন দেখে হাসি। একজন স্ট্যাটাস দিয়েছিল, ওটা শেয়ারও করেছিলাম স্ক্রিনশটটা। না, লিখেছিল যে ফিজিক্সে যখন ভর্তি হলাম তখন খুব আশা ছিল যে এখন তো টিউশনি করব, অনেক টাকা ইনকাম করব, তারপরে ফিজিক্সে পড়ি, মানে নো টেনশন চলাফেরা করব, এবং পড়া শেষ হওয়ার আগেই অথবা শেষ হতে হতেই একটা সুন্দর বিয়ে শাদী করব, আরামে বউরে হচ্ছে ঘাড়ে তুলে নিয়ে চলে যাব রাজশাহী ছেড়ে। এই চিন্তা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তে এসেছিল। তারপরে ল্যাঙ্গুয়েজগুলো আর বলার সুযোগ নাই, ওগুলো হচ্ছে সেন্সরশিপে কেটে দিলাম জব। এবং আমি যখন ওটা পোস্ট করি স্ক্রিনশটটা, ওগুলো হচ্ছে মিশাই দিয়ে দিয়ে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। কারণ প্রত্যেকটা মুহূর্তই যে পরিমাণ চাপ দিবে তোমার কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই মেকানিক্স হাজার, মানে কি বলবো, ওইখানে মনেই থাকে না ঠিকঠাক মতো, কোনোটার উপরে ডাবল ডট, কোনোটার উপরে ট্রিপল ডট, ওগুলোই ডেরিভেটিভ, মানে হচ্ছে ব্যবকলন করা হয়েছে। আর মানে অনেক ধরনের থিওরি, অনেক ধরনের সিরিজ, এগুলো ঠিকঠাক মতো মনে রাখা যায় না, বোঝাও যায় না যে এগুলোর কী কাজ। যারা গবেষক, হায়ার লেভেলে গবেষণা করে, ওনারাই বুঝেন, বুঝছো? হ্যাঁ, ওই হায়ার লেভেলের ফিজিক্সের কথা যদি আমাকে বলো, তাহলে ওইখানেও আমিও গিয়ে ওখানে হচ্ছে চুপ থাকি, ওইটা আমার কাছে তখন দুর্বোধ্য। হ্যাঁ, এই লেভেলের ফাউন্ডেশন লেভেলটা দেখা হলো যে তোমাদের হয়তো অনেক ভালো দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই লেভেলে গিয়ে আমিও হচ্ছে বাচ্চা, মানে স্টুডেন্ট। স্টুডেন্ট তো সবাই, তো ওইটা মানে শিখতে পারবো না এরকম স্টুডেন্ট। আসো,
স্যার তাহলে ডি থেকে সেটা আবার মুভ করে ধরে নাও কোথায় আসলো, এতে আসলো। তাহলে এতে যদি আসে তাহলে কীরকম ঘটনা ঘটবে? এতে এবার বেগ কিন্তু ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম বেগে এসে ভূমিতে ঠেকে গেল। এইখানে বিভব শক্তি কত? কারণ উচ্চতা শূন্য, নাকি বলো? তাহলে লিখে দিলাম এ বিন্দুতে, তাহলে 1 নম্বরে ছিল কোন বিন্দু? সি। 2 নম্বরে ছিল ডি। 3 নম্বরে এ। এ বিন্দুতে বিভব শক্তি, এই বিভব শক্তির এবার ক্ষমতা শেষ, শূন্য। আর এ বিন্দুতে যখন গতিশক্তি নির্ণয় করব তখন তাহলে বেগ লাগবে। ধরলাম যে এ বিন্দুতে বস্তুটির বেগ, এ বিন্দুতে বস্তুটির বেগ সমান সমান ধরলাম v2। কোনো অসুবিধা আছে? আরে এবার v2 সমান সমান কত হবে সেটা আমার দরকার। হ্যাঁ, এই v2 স্কোয়ার যদি হিসাব করো, শেষ বেগ নির্ণয় সূত্র v2 স্কোয়ার সমান সমান কত? স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কত লিখব? হ্যাঁ, ত্বরণের জায়গায় কি লিখব? আরে ওই তলে ত্বরণ একই, কত? জি সাইন থিটা। এখন এই ত্বরণে কত সরণ ঘটেছে, যেমন আমার দরকার কি, এবার আগের বারে লিখেছিলাম এক্স, এটুকু এটুকু লিখেছিলাম এক্স, এবার কত লিখব? আল্লাহ মোর জ্বালা, এইদিকে যদি এইচ হয় অতিভুজ বরাবর দৈর্ঘ্যটা কি হবে? বেশি না? অতিভুজ কারই বলে? একটা সমকোণী ত্রিভুজে যে অতিরিক্ত দৈর্ঘ্য বহন করে সে হলো অতিভুজ, বুঝে নাই? অতিরিক্ত দৈর্ঘ্য বহন করে যে সে হলো অতিভুজ, মনে থাকবে তো? হ্যাঁ, ভুজ মানে বাহু, অতি মানে অতি, তাহলে অতিরিক্ত বাহু যার সে অতিভুজ। আমার একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এখনো ঝুলাই রাখছি, ও লিখেছে অভুজ বালক। বলেছিলাম হওয়ার কথা কি ছিল? অবুজ লিখেছে। তাহলে অতিরিক্তর কথা তো শোনাচ্ছে নাকি বলো? তাহলে এই অতিরিক্ত বাহুটার দৈর্ঘ্য নিশ্চয় বেশি হবে, সেটার আমরা লিখলাম সি থেকে কত পর্যন্ত। তাহলে এই বাহুকে আপাতত সি এ নামে লিখে রাখলাম, সরণকে সি থেকে কোথায়। এখন তুমি বলো এই সি এর পরিমাণটা বের করতে পারবো কিনা? আবার খেয়াল করো যে এখন কিন্তু আবার ওই অতিভুজ আর কিসের গল্প? লম্ব। লম্বের মানটুকু যদি এইচ দেয়া থাকে তারপরে এখান থেকে এখান পর্যন্ত অতিভুজ বের করতে পারবো না? সাইন থিটা সমান সমান কি হবে? সাইন থিটা সমান বলো আগে আমাকে, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব হচ্ছে এইচ আর অতিভুজটা সি থেকে এ পর্যন্ত সি এ, নাকি? তাহলে সি এ সমান সমান কত হবে? এবার কিন্তু এইচ নির্ণয় করা লাগবে না, কি সি এ। তাহলে সি এ কে যদি এদিকে নিই তাহলে এইচ ভাগ কত হবে? সাইন থিটা। ওকে, এইচ ভাগ সাইন থিটা লাগাও। এটা জিরো, জিরোর নিয়ে টানাটানি না করি, তাহলে ডিরেক্ট 2g সাইন থিটা, আর সি এ সমান সমান লিখবো কত? এইচ আপন সাইন থিটা। ওকে, সাইন থিটা ভাগ হয়ে যায়, তাহলে কত থাকলো? এ আল্লাহ, এটা হলো। তাহলে পরে এইখানে আমরা পাইলাম ত্বরণের শেষ বেগের মান কত? 2g, শেষ বেগ না, শেষ বেগের স্কোয়ার, শেষ বেগের। এই তো এই কনসেপ্টটা মাথায় রাখার আগে চিন্তা করবা ওটা সর্বোচ্চ যে বেগে গিয়ে ঠেকেছে, তাহলে আমরা এটাকে বলবো যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নাহলে যদি দুটোই যে এইচও জিরো করে দিলা আবার দেখালো বস্তুরও থামিয়ে দিলা, তাহলে দুই শক্তি কি নাই। যখন দুই শক্তি নাই বলবা তখন ওই বস্তু এসে তোমার মাথাতে ঠোকা মারবে, বলবে এর নাই মানে। বুঝতে পেরেছ? একটা বস্তুর শক্তি কি করে দিলা? নাই করে দিলা। কবর থেকে আইনস্টাইন লাফিয়ে উঠবে, বললো না যে কোনো বস্তুর ভর যদি এম হয় তাহলে তার শক্তি নাই হবে না, তার শক্তি হবে ই সমান সমান ওই ভরের সঙ্গে আলোর বেগের স্কোয়ার গুণ করলে যা হবে সেটা শক্তি। তুমি নাই করে দিলা কেন?
বুঝতে পারছো তো? বস্তুর শক্তি নাই হওয়া অত সহজ না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা কিসের শেষ বেগের স্কয়ার নাকি? এখন আমার তাহলে এই জায়গাতে গতিশক্তি যদি হিসাব করো, বিভব শক্তি তো শূন্য, গতিশক্তি হিসাব করব। হ্যাঁ, এটুকু তাহলে একটু ক্লিন করে দিই, এই জায়গাটাতে লিখি। অতএব এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতি শক্তি, তো গতিশক্তির সূত্র কত? হাফ এম, তারপরে এখানে কত বেগ ধরেছি? ভি2, ভি2 এর কি স্কয়ার, তো ভি2 এর স্কয়ার হয়ে আছে নাকি বলো? তাহলে এই ভি2 এর স্কয়ার, এখন দেখো এখানে কিন্তু ভি2 এর স্কয়ার অলরেডি হয়ে আছে, তাহলে সে ভি2 এর স্কয়ারের মানটা কত? ভি2 স্কয়ারের মান কত? 2j, লাগাই দাও, হাফ এম ইন্টু 2j এইচ, এই 2 এ হাফে কেটে গেলে কত থাকলো? mgh। আলটিমেটলি এ বিন্দুতে মোট শক্তি কত? তাহলে আলটিমেটলি এ বিন্দুতে মোট শক্তি লিখে নাও। আবারও এ বিন্দুতে মোট শক্তি mgh। শক্তি সংরক্ষণশীলতা পেয়েছো? আচ্ছা, আনো তো তলে একটা গাণিতিক প্রবলেম তোমাদের বাড়ির কাজ হিসেবে দিই, না পারলে তখন আমরা সবাই মিলে ট্রাই করব। আমরা একটা গাণিতিক প্রবলেম রেডি করি নিজেদের মতো করে, ক্লিন করে দিলাম। হ্যাঁ, কোশ্চেন 1, একটি 50 কেজি ভরের ঘনাকার ব্লক আনত তল বেয়ে নামছে। তিরিশ মিটার দৈর্ঘ্যের আনত তলটি ঘর্ষণ মুক্ত এবং ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ করে আছে। এটা তো গাণিতিক প্রবলেম। হ্যাঁ, গাণিতিক প্রবলেমের ব্যাপারটা তুমি থিওরি যেভাবে শিখেছো সেভাবে তো চিন্তা করবা এবং বুঝে যাওয়ার কথা। আমরা কি কি দিয়ে ফেলছি দেখো, 30 মিটার দৈর্ঘ্যের আনত তল দিয়েছি, বলেছি ঘর্ষণ মুক্ত, সঙ্গে একটা কোণ দিয়েছি। ওকে, এবার যে কোনো টাইপের শক্তি যখন হিসাব নিকাশ করতে চাইবা তখন তোমারে হয়তো বলতে পারে যে বস্তুটি শীর্ষ থেকে মাঝপথে আসলে শক্তির সংরক্ষণশীলতা নীতি ঠিক থাকবে কিনা, এটা তোমার খুঁজতে দিল, পারবো না? আর কিছু লাগবে? বস্তুর ভর দিয়ে ফেলছি, আনত তল দিয়ে দিয়েছি, 30 মিটার দৈর্ঘ্যের কোণও দিয়ে ফেলেছি, আর কিছু লাগবে কি? আর যদি ঘর্ষণ যুক্ত হইতো তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দিতাম, হয়তো 0.2 0.3, তোমাদের কষ্ট কমায় দিলাম। ভূমির সাথে কোণও দিয়ে ফেলেছি, তোমাদের এই জায়গাতে আর কিছু লেগেছে?
mgh, ঘুরে ফিরে কত লেগেছে mgh। আর ভি যেটা নির্ণয় করতে হবে ওটা তো ভি নির্ণয় তুমি করতে পারো। এই শীর্ষ থেকে এখানে যদি অর্ধেক দূরত্ব আসে তাহলে এখানকার দূরত্বটা তো তুমি মাপতে পারবা। তাহলে ওই অর্ধেক দূরত্বের সাপেক্ষে আর ত্বরণ মাপার জন্য তো তোমার বুদ্ধি আছে, কত জি সাইন থিটা, থিটার মান তো দিয়ে রেখেছি। কিছু আর লাগে কিনা সেটা বলো। কিছু যদি না লাগে তাহলে এই টাইপের গাণিতিক প্রবলেম পাততে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমার ধাপে ধাপে বোঝাইছি যে আর কিছু লাগে না, হুট করে তুমি এটার সঙ্গে পরিচিত হচ্ছে না যে এটা হচ্ছে খালা শ্বশুর মামা শ্বশুরের মতো কঠিন। মানে কেন বললাম, মানে ওই শ্বশুর পক্ষের আত্মীয়গুলোকে সহজে না চেনা যায় না কোনটা কি, বুঝতে পেরেছো? বোঝাই যায় না, বারবার গেলে নতুন নতুন করে সালাম দিতে হয়। ফিজিক্সে ওরকম দেখবা যে কেউ কেউ ঠিক মতো বুঝতে পারে না যে কোনটারে কি নামে ডাকবো। ওকে, আমরা তাহলে এবার কি দিব, একটা কোশ্চেন দিব, একটা দিব না দুইটা দিব? আচ্ছা, এ হলো তথ্য। তথ্য হইল, এবার গতে বলি আনত তলের শীর্ষে বস্তুটির বিভব শক্তি কত? বিভব শক্তি কত? আর কিছু বললাম না। হ্যাঁ, বাড়ি থেকে তো কাজটা করে নিয়ে আসবা, কিন্তু বিভা মনমন বলো, এটা বের করার জন্য কি করবা তুমি? বিভব শক্তি কত জাস্ট বলো তো শুনি। mgh, এইচ দেয়া আছে, পারবা? হ্যাঁ, এটা অতিভুজ দিয়েছি, আনত তলটাই দিয়েছি, এ তল দিয়েছি, ঠিক আছে 30 মিটার। এটা বের করতে পারবো না? এখানে কোণ আছে, অতিভুজ আছে, তার লম্ব বের করতে পারবো না? কোন অনুপাত লাগাবো? কোণের কোন অনুপাত? সাইন লাগাবো। হ্যাঁ, সাইন লাগায় যা পাবো পাবো, মন খারাপ না করে ওটাই লিখবা, ঠিক আছে? হ্যাঁ, মনে করো না যে কমে গেল, অবশ্যই লম্ব কি হবে? কম হবে অতিভুজের চেয়ে। যদি এটা বেশি হয়ে যায় তাহলে বুঝবা তুমি অনেক উদার, কিন্তু স্যার তোমার মার্ক দিবে না। এবার দ্বিতীয় কথা হলো, বস্তুটি আনত তলের অর্ধেক অতিক্রমকালে, অর্ধেক অতিক্রমকালে আমি এভাবেই লিখলাম, আরো স্পষ্ট করলাম না। অর্ধেক অতিক্রমকালে মানে অর্ধেক তাহলে কত? 15 মিটার, বুঝছো? অর্ধেক অতিক্রমকালে শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করবে কিনা ঠিক আছে, করবে কি না, অথবা একসঙ্গে দিতে পারতাম, তোমার উত্তরের সপক্ষে, মানে তোমার উত্তরের সপক্ষে বলতে তোমার নিজের পক্ষেই গাণিতিক যুক্তি দেখাও। গাণিতিক যুক্তি দেখাও। কেন এরকম টাইপের কোশ্চেন দেয় স্যাররা? এখনো খাতা দেখছি আমি বাসায়, ওই খাতাগুলোতে ঘতেও কেউ কেউ লেখার চেষ্টা করেছে এরকম বর্ণনামূলকভাবে, বুঝছো তো? বর্ণনামূলকভাবেই ও বর্ণনা করে বোঝানোর চেষ্টা করেছে যে এটা ঠিকঠাক আছে। এটা করা যাবে না। একটাই কথা মনে রাখবা, যে এখানে এজন্য স্যাররা লিখে দেয়, স্যারদের ইমান অত্যন্ত দুর্বল। তুমি যতই সত্য কথাটা বলো, কিন্তু গাণিতিকভাবে না দেখালে উনি কি করবেন না? বিশ্বাস করবে না, বুঝছেন? তাহলে উনি বিশ্বাস করবেন না, এজন্য লিখে দিয়েছে কি, যখনই দেখবে তুমি গাণিতিকভাবে যুক্তি না দেখায় অনেক বর্ণনা করেছো, তখনই সঙ্গে সঙ্গে কত দিবে? 0, কারণ তুমি গাণিতিকভাবে পারোই না এটা। ওকে,
তাহলে এটা তোমরা করবে, এটা কাজ থাকলো। ওকে, এই টাইপের কোশ্চেন যখন তুমি বানাইতে পারো তখন অ্যান্সার করা আরও সহজ। আর আমরা এইভাবে কোশ্চেনগুলোকে রেডি করে দিই, বুঝছো? এই জন্য ছেলেমেয়েরা দেখা হলো মনে করে যে ও হয়তো সালের কোশ্চেন পড়ে কমন পাবে, ওরা হচ্ছে সাজেশানও পায় কোথাও কোথাও থেকে। সৃজনশীলে কোনো সাজেশান হয় না, সৃজনশীলের সাজেশান একটাই, প্রত্যেকটা অধ্যায়ের শুরুর টপিক থেকে শেষ টপিক পর্যন্ত খুব ভালোভাবে পড়ে যাওয়া। এমন হতে পারে যে কোনো একটা টপিক মাত্র ধর না আধা পাতাতে শুধুমাত্র একটা সমীকরণ বর্ণনা করেছে, ওই টপিকটা স্যারের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, স্যার ওইখান থেকে একটা সুন্দর সৃজনশীল রেডি করতে পারবেন, বুঝছো? ওকে, এই জন্য সব কনসেপ্টই রাখতে হবে। এইটা যারা ছুটে সাজেশানের পিছনে, যারা ছুটে সালভিত্তিক কোশ্চেনের পিছনে, শুধু ওটা প্র্যাকটিস করে তুমি দক্ষতা অর্জন করবো ওই টপিকের আশপাশে আরও অন্যদিকে যেদিকে যাক আমি যেন পারি, কিন্তু শুধু ওটুকুকেই যারা শিখে থাকে ওর ভরাডুবি হয়, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওরে অন্যরা তো হচ্ছে নদীতে ডুবে, ও শুকনা মাঠে ডুবে যায়। শুকনা মাঠ বলতে পরীক্ষার হলের কথা বলছি।